সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পড়াবো অর্থনীতির প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, বাজার চ্যাপ্টার। মার্কেট বা বাজার। সাধারণ অর্থে বাজার বলতে আমরা কোনো স্থানকে বুঝে থাকি যেখানে ক্রেতা বিক্রেতার সমাগমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। কিন্তু অর্থনীতির বাজার শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতির বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। যেমন শেয়ার বাজার, স্বর্ণের বাজার, আন্তর্জাতিক বাজার বলতে পারে ইত্যাদি, পাটের বাজার ইত্যাদি। ফরাসি অর্থনীতিবিদ কুর্নট এর মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংস্রবে দ্রব্যের দাম সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখায়। অর্থাৎ এখানে সমাগম বলতে লোকজনের আসা যাওয়াকে বা আনাগোনাকে বোঝাচ্ছে। অধ্যাপক চ্যাপম্যান বলেন, বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। একইভাবে অধ্যাপক ডমিনিক সেলভেটর বলেন, বাজার হচ্ছে এরূপ এক বা একাধিক অঞ্চল যেখানে ক্রেতা এবং বিক্রেতা দ্রব্য ও সেবা সম্পদের ক্রয় বিক্রয় করে। অর্থাৎ অর্থনীতিতে প্রতিটি দ্রব্য, সেবা এবং সম্পদের ক্রয় বিক্রয়ের বাজার রয়েছে। তাহলে এই যে বাজারের সংজ্ঞা আলোচনা করলাম, এই সংজ্ঞার প্রেক্ষিতে আমরা বলতে পারি বাজারের কতগুলো প্রয়োজনীয় বৈশিষ্ট্য বা উপাদান পাওয়া যায়। 1 নম্বর, ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য বা সেবা। 2 নম্বর হলো দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা। 3 নম্বর হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ। এবং 4 নম্বর, দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল। এই বৈশিষ্ট্যগুলো, এই 4টি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট সময়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো স্থানে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলা হয়। বইয়ের 4.1.1 বাজারের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ মার্কেট। আয়তন, সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। এখান থেকে সময়, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। আয়তন, সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে এই নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। বাজার আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আবার আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়েছে 3টি ভাগে: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। আর সময়ের ভিত্তিতে বাজার অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2টি ভাগে ভাগ করা হয়েছে: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তারপর আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার 5টি ভাগে ভাগ হয়েছে। দেখো, একচেটিয়া বাজার, ডুওপলি, অলিগোপলি, একচেটিয়ামূলক প্রতিযোগিতা, মনোপসনি। আর এখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার 2 ভাগে বিভক্ত: ডুওপসনি, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। বাজার যে প্রকারভেদগুলো জানলাম, এখন আমি আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার সম্পর্কে আলোচনা করব। আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যথা স্থানীয় বাজার, জাতীয় বাজার ও আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার বা লোকাল মার্কেট, এটা সাধারণত সবাই এই মার্কেটের সাথে পরিচিত। আমাদের স্থানীয় এলাকায় আমরা বাজার দেখতে পাই। এখন সংজ্ঞার যেহেতু আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট, সংজ্ঞার আলোকে বলতে হবে। বইয়ের ভাষার সংজ্ঞাটা একটু শোনো। যে দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ স্থানে বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে
তার বাজারকে স্থানীয় বাজার বলে, যেমন শাকসবজির বাজার, মাছ, ইট প্রভৃতি স্থানীয় বাজার। জাতীয় বাজার বা ন্যাশনাল মার্কেট, কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী হলে তাকে জাতীয় বাজার বলে, যেমন দেশীয় বস্ত্র, প্রসাধনী, যন্ত্রপাতি প্রভৃতির বাজার। আন্তর্জাতিক বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেট, কোনো দ্রব্যের বাজার দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি অন্যান্য দেশে ও সম্প্রসারিত হলে সেই বাজারকে আমরা আন্তর্জাতিক বাজার বলে থাকি, যেমন সোনা, রূপা, উন্নত মানের তৈরি পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি বাজারকে আন্তর্জাতিক বাজার হিসেবে আমরা উদাহরণ দিতে পারি। এবার আসো সময়ের ভিত্তিতে বাজার কাকে বলে। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার ও অতি দীর্ঘকালীন বাজার। এবার আসো অতি স্বল্পকালীন বাজার কাকে বলে, অর্থাৎ ভেরি শর্ট পিরিয়ড মার্কেট বা অতি স্বল্পকালীন বাজার। যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প, স্বল্প বলতে অল্পের চেয়ে কম যে সময়টা, ওটাকে আমরা স্বল্প হিসেবে ধরে নিব। স্বল্প সময়ের মধ্যে পণ্য যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় তখন সেই বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে, যেমন মাছ, দুধ, শাকসবজি ইত্যাদি এর আওতাভুক্ত। এ ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ এ বাজারে যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব নয় এবং পরিবর্তনে দামের পরিবর্তন ঘটে, অর্থাৎ চাহিদার যদি পরিবর্তন হয় এখানে দামেরও পরিবর্তন ঘটে। যেমন ধরো 2019 সালে আমরা দেখতে পেয়েছি বাজারে পেঁয়াজের দাম 60 টাকা থেকে বেড়ে 120 টাকা হয়েছে, তারপর 180 হয়েছে, 240 টাকা হয়েছে, কেজি বেড়েছে, কিন্তু যোগানকে বৃদ্ধি করা সম্ভব হয়নি, কারণ এটা কাঁচামাল। সেই জন্য চাহিদার পরিবর্তনের সাথে দামেরও পরিবর্তন ঘটে, কিন্তু যোগান বৃদ্ধি করা এ বাজারে সম্ভব নয় অতি স্বল্পকালীন বাজারে। এবার আসো স্বল্পকালীন বাজার, শর্ট পিরিয়ড মার্কেট। এরূপ বাজারে পরিবর্তিত চাহিদার সাথে দ্রব্যের যোগানের সামান্যতম সমন্বয় সাধন সম্ভব। সমন্বয় অর্থাৎ দুটোর সাথে একত্রিত করা সমন্বয় সাধন সম্ভব। স্বল্পকালীন উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা, আয়তন ও যন্ত্রপাতির কোনো পরিবর্তন করা যায় না। এ বাজারে দ্রব্যমূল্য নির্ধারণে দ্রব্যের যোগানের চেয়ে চাহিদার ভূমিকা অধিক, অর্থাৎ আমরা জেনেছি যে স্বল্পকালীন বাজারে দ্রব্যের মূল্য নির্ধারণে দ্রব্যের যোগানের চেয়ে চাহিদার ভূমিকাটাই অধিক এখানে। আর দীর্ঘকালীন বাজার বা লং পিরিয়ড মার্কেট, দীর্ঘকাল এরূপ একটি সময় মেয়াদ যেখানে নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য, অর্থাৎ দীর্ঘকালীন সময়ে বাজারের নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে, প্রযুক্তি বলতে বোঝাচ্ছে যন্ত্রপাতি, উন্নত কলাকৌশল, এগুলোকে এক কথায় প্রযুক্তি বলা হয়েছে এখানে। এ সময় মেয়াদে দ্রব্যের প্রধান চাহিদা অনুযায়ী উৎপাদনকারী উপকরণগুলোর ব্যবহার হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের যোগানের পরিবর্তন করা যায়। এ প্রকার বাজারে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করে দীর্ঘকালীন দাম নির্ধারিত, অর্থাৎ চাহিদা ও যোগান যেখানে সমান হয় সেখানে ভারসাম্য দাম নির্ধারিত হয় এই বাজারে। অতি দীর্ঘকালীন বাজার, ভেরি লং পিরিয়ড মার্কেট। অতি দীর্ঘকালীন বলতে দীর্ঘকালীন চেয়ে বেশি সময়কে বোঝায়। অতি দীর্ঘকালীন বলতে সেই সময় মেয়াদকে বোঝায় যখন উৎপাদন কার্যে পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তির প্রবর্তন সম্ভব, অর্থাৎ অতি দীর্ঘকালীন বলতে বোঝায় এখানে পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তি ব্যবহার করে বা প্রবর্তন করে উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব। এরূপ সময় মেয়াদে বাজারে চাহিদার সুদূর প্রসারী পরিবর্তন ঘটে থাকে, যেমন জনসংখ্যা বৃদ্ধি, ক্রেতার রুচি, অভ্যেস, জ্ঞান প্রভৃতির দ্বারা দীর্ঘকালীন বাজার নিয়ন্ত্রিত ও পরিবর্তিত হয়ে থাকে। এসব কারণে অতি দীর্ঘকালীন সময়ে বাজারের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ বাজারে যে পরিবর্তিত চাহিদা এর সাথে সামঞ্জস্য থাকতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে। চাহিদা যদি না থাকে, দ্রব্য যদি উৎপাদন করা হয় তখন যোগান বৃদ্ধি করলে তো উৎপাদনকারী বা ফার্মের লোকসান হবে। সেই জন্য অতি দীর্ঘকালীন সময়ে বাজারে পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগান বৃদ্ধি করা সম্ভব হয় বলে দাম নির্ধারণ অনিশ্চিত থাকে। এবার 3 নম্বর, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুভাগে বিভক্ত, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজার।
অপূর্ণ প্রতিযোগিতার বাজার নানা ধরনের হতে পারে, যেমন একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, দুয়োপলি বাজার, মনোপশ্রেণী বাজার, দুয়োপশ্রেণী দ্বিপাক্ষিক বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এখন এই যে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের দুই প্রকার জানলাম, এর মধ্যে প্রথমটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর দ্বারা এরূপ বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে সদৃশ মানে একই রকম, মিল আছে সেরকম সদৃশ পণ্য সামগ্রী বা সেবা দিয়ে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করে এবং ক্রেতা ও বিক্রেতা কেউই নিজ কার্যকলাপের মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ এই বাজারে দ্রব্যের দাম নির্দিষ্ট দেয়া থাকে। এখানে সদৃশ পণ্য বলতে বোঝানো হচ্ছে একই রকম দেখতে, যেমন ট্রেডমার্ক ভিন্ন থাকবে, কিন্তু সদৃশ বলতে যেমন গোসলের সাবান যদি আমরা ব্যবহার করি, সাবানের কথা বলি, এখানে কেয়া সাবান বলতে পারি, তারপরে লাক্স সাবান, ইম্পেরিয়াল লেদার, তারপর কস্কো ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের গোসলের সাবান। আবার কাপড় কাচা সাবান, তিব্বত সাবান 570, তারপর হুইল সাবান, সার্ফ এক্সেল সবই কাপড় কাচার কাজে ব্যবহৃত হয়, ওটাকে বলা সদৃশ পণ্য বোঝায় ওটা বলতে। মিসেস জোয়ান রবিনসন বলেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দিয়েছেন। এখানে উনি এই সংজ্ঞা এইভাবে দিয়েছেন যে বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অধ্যাপক P.S. স্যামুয়েলসন বলেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো কৃষক, ব্যবসায়ী এবং শ্রমিক এতই ক্ষুদ্র অংশ যে তারা পৃথকভাবে বাজার মূল্যের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। অধ্যাপক পুটসওয়ানিস এর মতে পূর্ণ প্রতিযোগিতা এরূপ বাজার কাঠামো নির্দেশ করে যেখানে ফার্মসমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ অনুপস্থিত থাকে, অর্থাৎ এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহের মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ অনুপস্থিত থাকে, কারণ ওখানে দাম নির্দিষ্ট দেওয়া থাকে। কারণ এসব বাজার সম্পর্কে সবাই অবগত থাকে। বাজারে অংশগ্রহণকারীদের নিজ ভূমিকা যেখানে অকিঞ্চিৎকর, সেখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়। অংশগ্রহণকারীদের নিজ ভূমিকা যেখানে অকিঞ্চিৎকর, সেখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয় কেন? অনুধাবনমূলক প্রশ্ন। তখন যদি প্রশ্ন করা হয় তখন আমরা কী উত্তর দিব? বলবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম নির্দিষ্ট দেওয়া থাকে, সেখানে ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকে এবং তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ অনুপস্থিত থাকে, কারণ সবাই বাজারে পণ্য সম্পর্কে অবগত থাকে এবং বাজারে অংশগ্রহণকারীদের মধ্যে কোনো তাদের ভূমিকা থাকে অকৃতিকর, তাই প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না, বিধায় তারা সেই নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় করতে বাধ্য। যেহেতু দাম নির্দিষ্ট দেওয়া থাকে তাই আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়। এবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কতগুলো শর্ত বা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে 1 নম্বর, এই বাজারে দ্রব্যগুলো সমজাতীয়, অর্থাৎ সমজাতীয় বলতে এখানে বোঝানো হচ্ছে গুণাগুণ একই গুণ সম্পন্ন। যেমন আমরা যে গোসলের সাবান ব্যবহার করি, আমরা স্যাভলন, ডেটল সাবান, তারপর লাইফবয় সাবান, তারপর লাক্স, সবই আমরা গোসলের কাজে ব্যবহার করি, শুধু গুণাগুণ একই, কিন্তু ট্রেডমার্ক, মোড়ক এগুলো ভিন্ন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে। 3 নম্বর হচ্ছে সমগ্র বাজার বা শিল্পের প্রেক্ষিতে দাম নির্ধারিত হয় যা স্থির থাকে, এখানে দাম স্থির বলতে নির্দিষ্ট দামকে বোঝাচ্ছে। 4 নম্বর ক্রেতা ও বিক্রেতার পক্ষে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে, অর্থাৎ যার ইচ্ছে সে বাজারে প্রবেশ করতে পারে, প্রস্থান মানে চলে যাওয়া, ইচ্ছে করে সে চলে যেতে পারবে। 5 নম্বর বৈশিষ্ট্য বিভিন্ন শিল্পের মধ্যে উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকে। 6 নম্বর হচ্ছে বাহ্যিক প্রভাব অকার্যকর, অর্থাৎ বাহ্যিক বলতে এখানে বাইরের প্রভাবকে বোঝাচ্ছে, এখানে কার্যকরী না। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়ে বাজারে একটিমাত্র
মূল্য বিরাজ করে। 8 হচ্ছে বাজারে ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। অর্থাৎ কেউ চেপে দিতে পারে যে পণ্যটা কিনতেই হবে, এরকম কোনো শর্ত থাকে না। প্রত্যেক বিক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। 9 নম্বর হচ্ছে পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। 10 হচ্ছে বিক্রেতা মুনাফা সর্বোচ্চকরণে চেষ্টা করে, আর ক্রেতা উপযোগ সর্বোচ্চকরণে, উপযোগ বলতে এখানে তৃপ্তি বোঝাচ্ছে, উপযোগ সর্বোচ্চকরণে আগ্রহী। অর্থাৎ 10 নম্বর বৈশিষ্ট্যে আমরা লক্ষ্য করি যে কোনো বিক্রেতারই লক্ষ্য থাকে মুনাফা বা লাভ সর্বোচ্চ করা, আর ক্রেতার উদ্দেশ্য থাকে উপযোগ বা তৃপ্তি সর্বোচ্চকরণে আগ্রহী থাকে। 11 নম্বর বৈশিষ্ট্য, এই বাজারে মোট আয় রেখা, টিআর রেখা সরল রৈখিক, মূল বিন্দুগামী এবং গড় আয় এআর বা এভারেজ রেভিনিউ। গত চ্যাপ্টারে আমরা পড়েছি এআরে হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়, আর এমআর প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ, এবং দাম পি প্রাইস। এখানে ভূমি অক্ষের সমান্তরাল চিত্রটা আমি দেখা অর্থাৎ আয় দেখিয়েছি, আর হচ্ছে রেভিনিউ বা আয়, এবং মূল বিন্দু থেকে সরল একটা রেখা টিআর টোটাল রেভিনিউ বা মোট আয়, এবং ভূমি অক্ষে অর্থাৎ এআর রেখা বা লম্বক্ষকে ছেদ করে আমরা এঁকেছি পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, অর্থাৎ পি হচ্ছে প্রাইস, এআর হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়, এবং দাম এমআর বা মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়। এখানে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এখানে যেহেতু দাম নির্দিষ্ট দেওয়া থাকে, গড় আয়, প্রান্তিক আয় এবং দাম পরস্পর সমান, এখানে তাই সমান বলে আমরা এআর ইজ ইকুয়াল টু এমআর ইজ ইকুয়াল টু পি রেখা ভূমি অক্ষের সমান্তরাল, যেমন চিত্র 4.2 আমি দেখেছি। এই বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি যে বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই বাস্তবে। এবার আসো 2 নম্বর, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। লার্নার এর মতে বিক্রেতার দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী বলে বুঝতে হবে অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব হয়েছে। অর্থাৎ আমি আগেরটা দেখেছি ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে এটা নিম্নগামী যদি হয় সেটা বুঝতে হবে এটা অপূর্ণ প্রতিযোগিতার বাজার। এই ধরনের বাজারে বৈশিষ্ট্য আছে কতগুলো। নাম্বার 1, এই বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হবে, ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা, দাম বিভিন্ন হবে, ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব, বিজ্ঞাপনের প্রভাব। বাস্তবে এ ধরনের বাজারই বেশি লক্ষ্য করা যায়। যেমন আমরা দেখতে পাই বাজারে বিভিন্ন টেলিভিশন বা টিভি, তারপর মোবাইল ফোনের, সাবানের বিজ্ঞাপন দেখি, এগুলো হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ। অপূর্ণ প্রতিযোগিতার বাজারের প্রকারভেদ হলো আচ্ছা, একচেটিয়া অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ সমূহ হচ্ছে একচেটিয়া বাজার, যেমন ধরো মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার, যে বাজারে একমাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য নেই এবং অপরাপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশে বাধা থাকে, তাকে একচেটিয়া বাজার বলে। অর্থাৎ আমরা একচেটিয়া বাজারের সঙ্গে কী দিয়েছি, একজন মাত্র বিক্রেতা থাকবে আর আর উৎপাদ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকবে না, অর্থাৎ একটাই দ্রব্য বাজারে প্রচলিত থাকবে আর অন্য কোনো বিক্রেতা বাজারে প্রবেশে বাধা, অর্থাৎ প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না এবং কোনো উৎপাদনকারী বা অপর কোনো বিক্রেতার জন্য বাজারে প্রবেশে বাধা থাকে, তাকে বলা হয় একচেটিয়া বাজার। অধ্যাপক এইচ চেম্বারলিন বলেন, যে বাজারে ফার্ম বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর নিয়ন্ত্রণ আছে তাকে একচেটিয়া বাজার বলা হয়। যে স্টিগলার এর মতে একচেটিয়া বাজারে এরূপ ফার্ম বা শিল্প বিদ্যমান থাকে যার পণ্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা খুবই কম। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ একচেটিয়া বাজারে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি যে বাজারে দ্রব্যের একজন মাত্র বিক্রেতা এবং দ্রব্যের দামের উপর তার আধিপত্য বিদ্যমান থাকে তাকে একচেটিয়া বাজার বলে এবং দ্রব্যটি কোনো
নিকট বা ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না, তাকে বলা এরূপ বাজারে ফার্মকে দাম প্রণেতা হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু একচেটিয়া কারবারি বাজারে ফার্ম বা উৎপাদনকারী দামকে নিয়ন্ত্রণ করে, তাই তাকে বা ফার্মকে দাম প্রণেতা বলা হয়। প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, যে একচেটিয়া বাজারে ফার্মকে দাম প্রণেতা বলা হয় কেন? উত্তরটা এভাবে দিব যে একচেটিয়া বাজারে আমরা জানি যে কোনো একজন মাত্র বিক্রেতা থাকে, দ্রব্যটি কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য নেই এবং তিনি দাম নিয়ন্ত্রণ করেন এবং দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করেন বলে তাকে বলা হয় দাম প্রণেতা। এবার আসছি আমরা একচেটিয়া বাজারে শর্ত বা বৈশিষ্ট্য। এই বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে কিন্তু ক্রেতা থাকে অসংখ্য। পণ্যের চাহিদা কম, দামের উপর নিয়ন্ত্রণ, পরিবর্তক দ্রব্য অনুপস্থিত, অর্থাৎ একটার পরিবর্তে যে আরেকটা ব্যবহার করে সেটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য, কিন্তু এখানে পরিবর্তক দ্রব্য অনুপস্থিত। উপকরণের গতিশীলতার অভাব, ব্যক্তিগত ব্যবসায়ী সুনাম বাজারে পণ্য নিয়ন্ত্রণ করে। অবিভাজ্য পণ্য, প্রতিদ্বন্দ্বী ফার্মের মুনাফা সম্পর্কিত অজ্ঞতা, নিয়ন্ত্রিত যোগান, অস্বাভাবিক মুনাফা অর্থাৎ সুপার নর্মাল প্রফিট যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। ফার্ম অভ্যন্তরীণ ও বহিস্থ সুবিধা অর্জন করতে পারে। অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, নতুন ফার্মের উৎপাদন ক্ষেত্রে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, অর্থাৎ নতুন কোনো ফার্ম এখানে প্রবেশ করতে পারে না। প্রতিবন্ধকতা বলতে এখানে বাধাকে বোঝাচ্ছে। বিজ্ঞাপন ব্যয় নেই, যেহেতু একটা পণ্যের বাজারে প্রচলিত, তাই এখানে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। এ বাজারে মোট আয় টিয়ার রেখা বক্র রৈখিক, ভূমিঅক্ষের দিকে অবতল আকৃতির হয়ে থাকে। গড় আয় AR অর্থাৎ এভারেজ রেভিনিউ, প্রান্তিক আয় MR, মার্জিনাল রেভিনিউ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু AR গ্রেটার দেন MR হয়, অর্থাৎ AR রেখা MR রেখার উপরে অবস্থান করবে। এবার আমি তোমাদেরকে একে দেখাচ্ছি কীভাবে একচেটিয়া বাজারের মোট আয় রেখা এবং একচেটিয়া বাজারের মোট আয় রেখা বক্রাকৃতির হবে। আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দু থেকে উঠেছে, আর গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। AR রেখা উপরে অবস্থান করবে আর MR রেখা নিচে, তাই আমরা বলতে পারি যে AR গ্রেটার দেন MR থাকে। চিত্রে দেখতে পাচ্ছি আমরা, চিত্র নং দেখো 4.3 বইয়ের। AR হয় এবং দাম আর প্রান্তিক আয় সমান, সেটা। এবার আসো ডুওপলি মার্কেট কাকে বল। বাস্তবে কিন্তু আমরা বিশুদ্ধ একচেটিয়া বাজার কোথাও দেখতে পাই না। এবার আসো ডুওপলি মার্কেট, যে বাজারে বিক্রেতা মাত্র দুজনকে বোঝায়। যে বাজারে বিক্রেতা মাত্র দুজন কিন্তু ক্রেতা অসংখ্য থাকে তাকে ডুওপলি বাজার বলে। হেন্ডারসন কোয়ান্ট এর মতে একটি ডুওপলি শিল্পে দুজন মাত্র বিক্রেতা থাকে, এরা পরস্পর স্বাধীন হলেও একে অন্যের দাম ও উৎপাদন নীতি দ্বারা প্রভাবিত হয়। যেমন এরূপ বাজারের বৈশিষ্ট্য হলো বিক্রেতা দুজন, ক্রেতা অসংখ্য, বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না, যোগান ও দাম নির্ধারণে পরস্পরের উপর নির্ভরশীল, দ্রব্য সমজাতীয় হয়, পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে। এবার আসো অলিগোপলি বাজার, যে বাজারে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু বেশি নয় তাকে অলিগোপলি বাজার বলে। একজনের দাম উৎপাদন নীতি অন্যান্যরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। উইলিয়াম ফেলনার বলেন, স্বল্পের মধ্যে প্রতিযোগিতা দ্বারা অলিগোপলিকে আখ্যায়িত করেছেন। এরূপ বাজারে প্রকৃতি এমনই যে সেখানে দাম পরিচালনা, উৎপাদন নির্ধারণ, বিজ্ঞাপন প্রচার এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, এসব ক্ষেত্রে ফার্মগুলোর আন্তঃনির্ভরশীলতা প্রকাশ পায়। ফার্মের স্বাধীন আচরণের পরিবর্তে গোষ্ঠীগত আচরণ এখানে পরিলক্ষিত হয়। তা বর্তমান বিশ্বে মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ ও রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম এবং
কম্পিউটারের ন্যায় বিভিন্ন উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে এই বাজার পরিলক্ষিত হয়। হেন্ডারসন কোয়ান্ট এর মতে একটি অলিগোপলি শিল্প পর্যাপ্ত পরিমাণে স্বল্প সংখ্যক বিক্রেতা ধারণ করে, যেখানে একক বিক্রেতার কাজ অন্য প্রতিদ্বন্দ্বীদের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। এরূপ বাজারের বৈশিষ্ট্যগুলো হলো স্বল্প সংখ্যক বিক্রেতাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা প্রায় বিদ্যমান, বিক্রেতাদের আচরণ প্রায় এবং একচেটিয়া প্রকৃতির। আচ্ছা, পড়াচ্ছিলাম অলিগোপলি বাজার সম্পর্কে। এখন অলিগোপলি বাজারে বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। নাম্বার 1, স্বল্প সংখ্যক বিক্রেতাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা প্রায় বিদ্যমান, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল দেখা যায়। 2 নম্বর হচ্ছে বিক্রেতাদের আচরণ প্রায় একচেটিয়া প্রকৃতি, অর্থাৎ একচেটিয়া বাজারের আচরণ কীরকম? ওখানে কোনো নিকট পরিবর্তন দ্রব্য নেই, একজন মাত্র বিক্রেতা থাকে, তাই সে ইচ্ছামতো দাম বাড়াতেও পারে, কমাতে পারে। সেই একচেটিয়া বাজারের সাথে মিল আছে বিধায় বলা হয়েছে একচেটিয়া প্রকৃতির। 3 নম্বর হচ্ছে বিজ্ঞাপন এর বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে। 4 নম্বর, স্বাধীন দাম নীতি অনুপস্থিত, দাম নেতৃত্ব বিদ্যমান। 6 নম্বর হচ্ছে বিক্রেতার গড় আয় রেখা বা চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবার, অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন। ইংরেজ অর্থনীতিবিদ জোয়ান রবিনসন ও আমেরিকান অর্থনীতিবিদ চেম্বারলিন এক্ষেত্রে বিশেষ অবদান রাখলেও পরবর্তীতে প্রফেসর E.H. চেম্বারলিনকে এই বাজারের প্রবক্তা হিসেবে স্বীকার করা হয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে এরূপ বাজার কাঠামোকে বোঝায় যেখানে অবস্থান করে যথেষ্ট ছোট ছোট ফার্ম, তারা সদৃশ, অর্থাৎ মিল আছে বিধায় তাকে সদৃশ বলা হয়, তারা সদৃশ কিন্তু সামান্য বিভেদকৃত দ্রব্য উৎপন্ন করে। শিল্পে তাদের প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা আছে, প্রস্থান মানে চলে যাওয়া, এবং বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। এই বাজারে বৈশিষ্ট্য আছে কতগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের 1 নম্বর বৈশিষ্ট্য, বহুসংখ্যক বিক্রেতা, দ্রব্যসমূহ সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত, মিল আছে কিন্তু সামান্য পৃথক। যেমন সামান্য পৃথক বলতে বোঝায় এখানে ট্রেডমার্কটা অন্য হতে পারে, লেবেল বা মোড়ক অন্যরকম। শিল্পে তাদের প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা, দামের উপর বিক্রেতার আংশিক প্রভাব, বিজ্ঞাপন অধিক গুরুত্বপূর্ণ এবং বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার ধারণা অপূর্ণাঙ্গ। এবার আসো মনস্বনী মার্কেট কাকে বলে। মনস্বনী বাজার বলতে যখন কোনো দ্রব্যের বাজারে বিক্রেতা থাকে অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন, তাকে মনস্বনী বাজার বলে। অর্থাৎ মনস্বনী এমন একটি পর্যায়কে বোঝায় যেখানে কোনো সুনির্দিষ্ট উপকরণ বা সম্পদের একক ক্রেতা থাকে। যেমন একটা উদাহরণে, যেমন আখ চাষ, আখের চাষি অনেক কৃষক আখ চাষ করে জমিতে, এখানে উদাহরণ নেই কিন্তু এই যে এখানে বলা হয়েছে বিক্রেতা থাকে অসংখ্য, ক্রেতা মাত্র একজন। মনে করো সেই এলাকায় মাত্র একটি চিনির কল বা মিল মালিক আছেন, তাহলে আখ অনেকেই চাষ করেছেন, যেহেতু বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা একজনই, ওই মিল মালিকই। অর্থাৎ মনস্বনী এমন একটি পর্যায়কে বোঝায় যেখানে কোনো সুনির্দিষ্ট উপকরণ বা সম্পদের একক ক্রেতা থাকে। যেমন কোনো অঞ্চলে চিনির কলের মালিকের নিকট আখ বিক্রি করতে হবে ক্রেতার নির্ধারিত দামে। এ ধরনের বাজারকে মনস্বনী বাজার বলে। অর্থাৎ একজন যেহেতু মাত্র, এখানে বিক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন, সেই জন্য দামে নির্দিষ্ট দামে বিক্রয় করতে হবে, নির্ধারিত দামে, যে দামে চাইবে সেই দামে ক্রয় করতে বাধ্য, যেহেতু এখানে বিক্রেতা অসংখ্য, ক্রেতা মাত্র একজন। দুঅপশনী বাজার, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য, তাকে দুঅপশনী বাজার বলে। যেমন আখ অঞ্চলের চিনি কল 2টি যদি থাকে বাজার হিসেবে, এক্ষেত্রে চাষি অনেক হলো, ক্রেতা মাত্র 2 জন, তাই এটি দুঅপশনী বাজার। এরপর আরও একটি বাজার হলো
অলিগোপশ্রেণী বাজার, যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য, সে বাজারকে অলিগোপশ্রেণী বাজার বলে। আরেকটা আছে বাই লেটারেল মনোপলি বাজার। এটা বোর্ড পরীক্ষায় একবার এসছে, প্রশ্নটা আন্ডারলাইন করে রেখো। বাই লেটারেল মনোপলি বাজার কাকে বলে? যে বাজারে ক্রেতা একজন, বিক্রেতাও মাত্র একজন, সেরূপ বাজারকে বাই লেটারেল মনোপলি বাজার বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলা হয়। অর্থাৎ দ্বিপাক্ষিকেরই আরেক নাম হচ্ছে বাই লেটারেল মনোপলি বাজার। এছাড়া অর্থনীতিতে আরও দু প্রকারের বাজার রয়েছে, যেমন মূলধন বাজার এবং মুদ্রা বাজার, ক্যাপিটাল মার্কেট ও মানি মার্কেট। এবার আসুন মূলধন বাজার কাকে বলে। মূলধনের বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায় যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। এস.এ. মিনাই এর মতে মূলধন বাজার দীর্ঘমেয়াদী সম্পদ ও বন্ধকিপত্রের মতো তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার। আবার অর্থনীতিবিদ ডাডলি জি নাকেট বলেন, মূলধন বাজার দীর্ঘমেয়াদী ঋণের যে কোনো লেনদেনকে অন্তর্বেষ্টন করে। এ বাজারে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ হচ্ছে বীমা কোম্পানি, সঞ্চয় ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, ভূমি বন্ধকি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, গৃহ নির্মাণ ব্যাংক, ইস্যুড হাউস ট্রাস্ট, কৃষি ব্যাংক ইত্যাদি। এসব প্রতিষ্ঠানসমূহ দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী ঋণদাতা হিসেবে কলকারখানা স্থাপন, ভারী যন্ত্রপাতি ক্রয়, উন্নয়ন প্রকল্পের অর্থসংস্থান ইত্যাদি কাজে নিযুক্ত। সময় শেষ। থ্যাঙ্কস অল।